শেখ হাসিনা আবারও ফিরে আসতেছেন। ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের পতন নিশ্চিত। হঠাৎ করে কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্দিন আমার কাছে মনে হচ্ছে কিছুটা শুরু হতে যাচ্ছে। এটা কেন বললাম? তারেক রহমান যদি ডাক দেয়, আসলে মাঠের পরিস্থিতি বিএনপির এই যে জং দৌড়ারি সেরকম একটা টানা দিয়া এরকম ব্যায়াম ট্যায়াম কইরা মাঠে বেটা এরকম যদি নামা শুরু হয়, সার্জিস হাসনাত নিয়ে এখন মুখে মুখে বলতেছে অনেকে, পরিস্থিতিটা কোন দিকে যাবে? শেখ হাসিনা এবং গণহত্যায় অভিযুক্তদের বাদ দিয়ে আওয়ামী লীগ যদি পুনর্গঠিত হয় তাহলে কি সমর্থন করা উচিত? যে এই বিপদে যদি তিনি পড়েন তাহলে দেশ ছেড়ে পালাতে হতে পারে তাকে, কারণ এই সুযোগ গ্রহণ করবে আওয়ামী লীগ, তারা হুড় করে ঢুকে যেতে পারে, তখন গণেশ উল্টে যেতে পারে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে অনুরোধ করলাম। প্রিয় দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস ধ্বংস হতে চলেছে, সমন্বয়কদের পতন হতে চলেছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, শেখ হাসিনার কপাল রাতে খুলে গেল, আওয়ামী লীগের ভাগ্য হঠাৎ করে পাল্টে গেল। হঠাৎ করে কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দর্শক মণ্ডলী, আগামীকাল থেকে বিএনপি রাজপথে নামতেছেন ডক্টর ইউনূস পতনের জন্য। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে আপনারা চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন। সামনে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের কপালে কি রয়েছে, আর শেখ হাসিনার সুর অর্থাৎ শেখ হাসিনা আবারও কিভাবে ক্ষমতা ফিরে পাচ্ছে। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। নতুন কোনো সরকার বা অন্তর্বর্তী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যেটাই আসুক, 2-4 মাস অন্যান্য রাজনৈতিক দলগুলো চুপচাপ থাকে, বাট যত দিন যায় আস্তে 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 চাপ প্রয়োগ হয়। তো এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্দিন আমার কাছে মনে হচ্ছে কিছুটা শুরু হতে যাচ্ছে। এটা কেন বললাম? জাকির খান, গেট আপটা দেখছেন নি? একটা কালকে যে মুক্তি পাইছে ছাত্র দলের নারায়ণগঞ্জের লিডার, আমি ওনারে এর আগে নিউজটা দেখছি, বাট এই লেভেলে জনপ্রিয় জানতাম না ভাই। কালকে যা দেখছি, এই তোরা রাজুতে বাদ দেন, মানে জাকির বের হয়েছে পুরো ঢাকা শহরে বা নারায়ণগঞ্জ শহরের মধ্যে যে মহড়া এই লেভেলের একজন লিডারের জন্য, তাহলে আপনি বুঝতে পারছেন যে বিএনপি আসলে মাঠে নামে পরিস্থিতি কোন দিকে যাবে। একটা ট্রেইলার আমার কাছে কালকে জাকিরের মুক্তির পর একটা লোকাল নেতার লোকাল কর্মীরা যেভাবে ঢাকা এন্ট্রি নিছে, যা দেখাইছে, সেখান থেকে বোঝেন তারেক রহমান যদি ডাক দেয়, আসলে মাঠের পরিস্থিতি বিএনপির এই যে জং দৌড়ারি সেরকম একটা টানা দিয়া এরকম ব্যায়াম ট্যায়াম কইরা মাঠে বেটা এরকম যদি নামা শুরু হয়, সার্জিস হাসনাত নিয়ে এখন মুখে মুখে বলতেছে অনেকে, পরিস্থিতিটা কোন দিকে যাবে? তো সরকারের উপর চাপ তৈরি হবে, এবং কি সরকার একটা সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন মনে দিয়েই দিবে, কারণ কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে, সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে। কেউ বলছে বাপ দায়কে আদায় করে নিব, কেউ বলছে আদায় করে নিব, আর নানান ভাষা। এবার তারেক রহমান যখন মুখ খুলেছেন, এরপরই বিএনপিকে এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলামের পর রিজভী সাহেবের জায়গাটা আমার মনে হয় অনেক মোটামুটি যিনি হাইলাইটে চলে আসছেন, তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ সময় বাংলাদেশের বাইরে ছিলেন, আপনারা জানেন যে ভারতে তিনি কেমন কেমন জানি পৌঁছে গেলেন। যাই হোক, তিনি আপনার প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা, যে জুন থেকে ডিসেম্বরের মধ্যে যে আসা যাওয়ার ইস্যুটা, এটা নিয়ে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস জুন ডিসেম্বরের মধ্যে আসা যাওয়া করছেন, এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? এরকম শিফটিং জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালোভাবে নেওয়া হবে না। এটা একটা প্রেক্ষাপট আছে যে গেল 2 দিন আগে মনে হয় আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা বক্তব্য দেওয়া হলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমি তো নিউজটা দিছিলাম, আমিও দেখি 1 ঘন্টা পরে টাইটেল চেঞ্জ, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। দ্বিতীয় প্রেস বিজ্ঞপ্তিটা এইভাবে আসলো কেন? বললো যে প্রথম বিজ্ঞপ্তিটাকে সংশোধন করা হয়েছে। তো যাই হোক, সালাউদ্দিন আহমেদ ভাই তিনি অনেক মজা করেও কথা বলেন, আমার কাছে মনে হয়েছে যে খুব সুন্দরভাবে একটা গুতা দিছে কারে, স্বরাষ্ট্র উপদেষ্টারে, যে মানুষ তাদের 5 বছরের জন্য চায়, এটা তিনি শুনছেন মানুষ নাকি তাকে বলছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিয়ে যে দেশে তালি বাজলো, এটাকে তিনি শোনেন নাই। এই কথাটা সুন্দর হিট হয়েছে, আমার কাছে মনে হয়েছে ওইটা তিনি শুনলেন, কিন্তু পদত্যাগ নিয়ে তো অনেক কিছু হয়েছে আসি ইস্যুতে, আসলে শোনে না। তবে ওই যে যেটা আমার পক্ষে আসে আমরা এটা শুনি, অন্যগুলোর আমরা স্কিপ করি। ওনার বক্তব্য আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রাষ্ট্র পরিচালনার প্যারালাল হয়ে গেছে, মানে ফেসবুকে রাষ্ট্র চলে, এটা কথা সত্য। বিএনপির এই নেতা বলছেন যে আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে, তবে একটা নির্বাচিত সরকারের রিপ্লেসমেন্ট তো আপনারা হতে পারেন না। বসছেন ঠিক আছে, ইন্টারিম গভর্নমেন্ট ঠিক আছে, কিন্তু বৈশা এখানে কোন একটা দলকে সুবিধা দেওয়া, এরকম যে বিষয়গুলো আসতেছে, এনসিপির আত্মপ্রকাশ, সরকারের সাথে সখ্যতা লেয়াজু, সুযোগ সুবিধা নেওয়া, রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া, এই বিষয়গুলোই কিন্তু সমালোচনার জায়গাটা তৈরি করে নিয়ে আসছে। তো এখানে তিনি খুবই শক্ত ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেটা বুঝাতে চাচ্ছেন, বিএনপি তারেক রহমান সহ আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ হয়ে যেতে হবে, আর না তো কঠিনভাবে মাঠে নামার কিন্তু প্রস্তুতি বিএনপির। নামলে কি হবে? জাকিরের মুক্তির পর বেশ কয়েকটা মানে একটা হত্যা মামলার আসামি কিন্তু নেই, আর অনেকগুলো মামলার আসামি। এই লেভেলের একজন দাগি আসামি ভাইয়ের জন্য, লিডারের জন্য
পাবলিকের যে ক্রেজি, তাহলে ছাত্র জনতা এনাকি সব মূর্খ নাকি? এরকম তো না নিশ্চয়ই, তারাও ছাত্র জনতার মধ্যে আছে অনেকেই। মানে বাতাসটা বুঝতে পারছেন তো নাকি? মাহমুদুর রহমান মান্না আজকে কিন্তু একটি চমৎকার উদাহরণ দিয়েছেন, অতীতের উদাহরণ টেনে বোঝাচ্ছেন বা বলতে চাইছেন যে বিশেষ পরিস্থিতিতে ক্ষমতায় আসা মানে সেটা ওইভাবে প্রলম্বিতভাবে থাকা উচিত না। তিনি বলছেন আইয়ুব খান এরশাদও বিশেষ পরিস্থিতিতে ক্ষমতায় এসেছিলেন। এই সরকারকে 5 বছর চাওয়া নিয়ে মান্না বলছেন, যেমন অন-11 সরকারও কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে এসেছে, কিন্তু তার মানে কি কেউ চেয়েছে যে নির্বাচন ছাড়া 2 বছর পর্যন্ত থাকুক? চাইনি। এরশাদও সেইভাবে এসেছেন, এসে তিনি রাজনৈতিক দল গঠন করেছেন এবং রাজনৈতিক দলের মধ্যে বিভাজন তৈরি করেছেন, একটা রাজনীতির ভেতরে যে দুর্নীতি সেটা চালু করেছেন। আইয়ুব খান 10 বছর বেসিক ডেমোক্রেসি বলা হয়, যেখানে কোনো নির্বাচন ছিল না। এগুলো কোনো ভালো সভ্য গণতান্ত্রিক দেশের উদাহরণ হতে পারে না। একটা ভালো সভ্য গণতান্ত্রিক দেশে অবশ্যই নির্বাচন থাকবে, 5 বছর পর পর ক্ষমতায় থাকবে, নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাদেরকে ভোট দেবে তারাই ক্ষমতায় থাকবে, এটাই নিয়ম। তো যাই হোক, দেখি মাহমুদুর রহমান মান্না কি বলছেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই, এই বক্তব্য সম্প্রতি বিভিন্ন জন দিয়েছেন। সে কথা উল্লেখ করে নাগরিক কক্ষের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন, প্রফেসর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকবেন কিভাবে? উনি ক্ষমতায় এলেন কিভাবে? উপদেষ্টাদের কেউ কেউ বলার চেষ্টা করছেন এটাও একটা নির্বাচন, একটা বিশেষ পরিস্থিতিতে উনি ক্ষমতায় এসেছেন। এই বিশেষ পরিস্থিতি কতদিন স্থায়ী হবে? সেই প্রশ্ন তুলে ডাকসুর সাবেক ভিপি এবং নাগরিক কক্ষের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন, আইয়ুব খানও একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতা এসেছিলেন, হুসেইন মোহাম্মদ এরশাদ একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতা এসেছিলেন, 1/11 যারা কুশীলব তারাও বিশেষ পরিস্থিতি তৈরি করে ক্ষমতা এসেছিলেন, কিন্তু বিশেষ পরিস্থিতি থাকেনি। এ প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলছেন, আজকে যে পরিস্থিতিকে বিশেষ মনে হচ্ছে 3 মাস পর সেই পরিস্থিতি বদলে যাবে। তখন বাংলাদেশের একমাত্র নোবেল প্রাইজ বিজয়ী যদি সারা দেশের মানুষের কাছে সমালোচিত হন, সেটা কি দেশের জন্য কল্যাণকর হবে? এটা তো সত্য। এখন আমরা খুব বাকবাকুম করতেছি হঠাৎ করে, কিন্তু যদি কোনো ক্রাইসিস তৈরি হয় তখন তখন তো ইউনূস সরকারের গদি ছাড়ো স্লোগান হবে, ঘেরাও হবে, বিক্ষোভ হবে। তো সেটা কি একটা নোবেল লরিয়েটের জন্য খুব ভালো জিনিস হলো? ভালো না তো। বরং ওই যে ইউনূস সাহেব যেটা বলেছেন যে আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট, শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ না, এটাই সঠিক। ভাষা নিয়ে অনুসারী পরিষদ আয়োজিত এই সভায় নাগরিক ঐক্যের সভাপতি মান্না এসব প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমি প্রশ্ন করছি প্রফেসর ইউনূস নিজে 5 বছর ক্ষমতায় থাকতে চান? উনি কি বলেছেন? গতকাল ঐক্যমত্য কমিশনকে ডেকে বলেছেন যত তাড়াতাড়ি পারো সংস্কার করে ফেলো, আমি জুনের মধ্যে নির্বাচন করে ফেলতে চাই। এটাই তো। যদিও এখানে ডিসেম্বর পরে আবার জুন হওয়াতে একটা কনফিউশন তৈরি হয়েছে, কিন্তু এটা তো সত্য। তিনি যদি ক্ষমতায় থাকতেই চাইতেন তাহলে ঐক্যমত্য কমিশনকে তো ডেকে বলতে পারতেন না যে তাড়াতাড়ি সংস্কারের কাজগুলো শেষ করো, যে আমি এই কাজের যোগ্য নই, এটা আমার কাজ নয়, আমার যে কাজ আমি সেই জায়গায় ফিরে যেতে চাই। আমি জানি না কারা এই বিশদ লেখালেখি করছেন, তারা এত বেশি করে কথা বলছেন, মানুষের কানে দেওয়ার চেষ্টা করছেন যে ভোটের দরকার নেই, ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় চাই। তারা কি একবারও ভেবে দেখেছেন এরকম জনপ্রিয় নেতাদের অপ্রিয় হয়ে যেতে 1 বছরও সময় লাগেনি? ঠিকই তো। অনেক জনপ্রিয় নেতা, চিন্তা করেন শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সেই 69-এর উত্তাল দিনগুলোতে, তারপর স্বাধীনতার পর ক্ষমতা আসার পর সেই জনপ্রিয়তা একদম মাটিতে নামতে কত সময় লাগছে? বেশি দিন লাগেনি। সুতরাং এখন ওই মায়াবী জালের মধ্যে আমাদের ঢোকা উচিত না, এটা মাথায় রাখা দরকার। নির্বাচনের বিকল্প নির্বাচন, এবং নির্বাচন একটা গণতান্ত্রিক দেশের অহংকার অলংকার, এটা মাথায়। এখন ইউনূস সাহেব ক্ষমতায় আছেন, তিনি বলতেছেন যে জুন 2026-এর মধ্যে নির্বাচন দিয়ে মোটামুটি তিনি বিদায় হইতে চান। তিনি বলতেছেন যে এই রাষ্ট্র পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ নয়। মানে উনি হচ্ছেন অন্য লাইনের লোক, তিনি হচ্ছেন ওই ক্ষুদ্র ঋণ নিয়ে থাকতে চান, দেশে বিদেশে ঘুরলেন, এটা হলো তার জীবন। এখন আমাদের মধ্যেও এক ধরনের লোক বের হয়েছে, এরা দাবি করতেছে না ডক্টর ইউনূস স্যারকে আরো 5 বছর রাখতে হবে ক্ষমতায়। তো এখন এই যে 8 মাস গেল ইউনূস সাহেবের যে শাসন, এই 8 মাসের প্রথম দিকে বিএনপি, বৈষম্য বিরোধী যারা ছিল, জামাত ইসলাম, সবাই তাকে সাপোর্ট করছে। কিন্তু এখন দেখা যায় খোদ নাগরিক পার্টি, এই যে বৈষম্য বিরোধীরা, যারা প্রাথমিক নিয়োগদাতা ছিল ইউনূস সরকারের, তারাই চোখ রাঙাচ্ছে এখন তার দিকে। এখন এই ইউনূস সরকার কিছু কিছু দিকে বেশ সাফল্য দেখিয়েছে তারা, বিশেষ করে এই রমজানের দ্রব্যমূল্যকে তারা স্থিতিশীল রেখেছিল, ব্যাংকিং খাতকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে গেছে।
কিন্তু তারপরও ইউনূস সরকার অনেকটা ঝুঁকিতে আছে। এখন ঝুঁকিগুলো কি রকম? প্রথম কথা হচ্ছে, ওই যে প্রাথমিক নিয়োগদাতা যারা ছিল এই সরকারের, বৈষম্য বিরোধীরা, যারা পরে রাজনৈতিক পার্টি করেছে এবং এই নাগরিক পার্টি, এখন এই নাগরিক পার্টি কিন্তু দিন দিন দুর্বল হচ্ছে, দিন দিন সমালোচিত হচ্ছে বিভিন্ন কাজে, এবং অনেকে তাদের উপর বিরক্ত হচ্ছে। এখন নিয়োগদাতা যদি দুর্বল হয়ে যায়, তাহলে যাকে নিয়োগ দিলেন তিনি স্বাভাবিকভাবে তিনিও দুর্বল হবে। ওরা যদি ঝুঁকিতে থাকে, তিনিও ঝুঁকিতে থাকবেন। আর 2 নম্বর হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে সরকার যখন ক্ষমতায় আসলো, মানে শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে গরু চুর পর্যন্ত সবাই বাইরে থাকে। তারপর ছিনতাই, চুরি, মব, দর্শন, ডাকাতি, মানে হুলুস্থুল লেগে গেল। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ইমপ্রুভ করছে, কিন্তু এখনো সন্তোষজনক না, এবং সেখানে আর্মিও ঠেক দিয়ে রাখছে, যার ফলে এখানেও ইউনূস সরকারের ঝুঁকি আছে। তারপরে নতুন ঝুঁকি আসছে সরকারের মাথায়, যে 37% মানে শুল্ক, অতিরিক্ত শুল্ক আরোপ করেছে আমেরিকা। এখন যদিও এটা স্থগিত করেছে কয়েকদিনের জন্য, কিন্তু এটা আবার চালু হবে। কিন্তু বাংলাদেশের বড় ব্যবসা হচ্ছে আমেরিকার সাথে গার্মেন্টস ব্যবসা। এখন আমরা সবাই জানি গার্মেন্টস আমাদের বড় একটা আয়ের উৎস, এবং গার্মেন্টস যদি কোনো কারণে ঝুঁকিতে পড়ে, গার্মেন্টস বন্ধ হয়ে যায়, তাহলে এই যে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে, বাড়বে ক্রাইম, এবং এই জন্য ইউনূস সাহেব সেখানেও ঝুঁকিতে আছে। তারপরে এই যে অস্ত্র লুট হলো 5 আগস্টের পর, এখনো প্রায় 1,500 অস্ত্র উদ্ধার করা যায়, এবং এইগুলো ব্যবহৃত হতে পারে আগামী নির্বাচনে, এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে, এবং এখানেও ঝুঁকিতে আছে সরকার। তারপরে এই যে ভারতের সাথে বৈঠক হলো, এই বৈঠকে সরকার মনে করেছিল যে সব সমস্যা মিটমাট হয়ে গেছে, আমরা এখন বন্ধ হয়ে গেছি আবার, কিন্তু কয়েকদিন যাইতে না যাইতে দেখা গেল ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল ভারত, এবং এই জিনিসটা বাতিল করে দিয়ে বাংলাদেশ কিছুটা বেকায়দায় পড়ে গেছে, এবং ভারতের আর বাংলাদেশের সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটা করে তারা সেটা প্রমাণ দিচ্ছে। এখন এখানেও ঝুঁকি আছে। আরেকটা ঝুঁকি হলো যে নির্বাচন আসতেছে, নির্বাচন ইস্যুতে বিএনপি কিন্তু আন্দোলন নামতে পারে, তারা অলরেডি হুমকি দিয়ে রাখছে, কারণ সরকার নির্বাচনের ব্যাপারে কোনো রোড ম্যাপ এখনো দেয় নাই। কিন্তু এই ঝুঁকির মধ্যে আবার ইউনূস সরকারের ব্যক্তিগত যে ইউনূস সাহেবের একটা ইমেজ আছে আন্তর্জাতিক পর্যায়ে, এটা বেশ শক্ত, কিন্তু যদি তিনি এইসব সমস্যাগুলো সঠিকভাবে মোকাবেলা করতে না পারেন, ওইসব ইমেজ ফেমেজ দিয়ে তখন আর কাজ হবে না, মানে তখন বিপদে পড়ার সম্ভাবনা প্রায় 70%। এবং এইটাও শোনা যায় যে এই বিপদে যদি তিনি পড়েন, তাহলে দেশ ছেড়ে পালাতে হতে পারে তাকে, কারণ এই সুযোগ গ্রহণ করবে আওয়ামী লীগ, তারা হুড় হুড় করে ঢুকে যেতে পারে, তখন গণেশ উল্টে যেতে পারে। সুতরাং তিনি তো ঝুঁকিতে আছেন, বিপদে আছেন, ইউনূস সাহেব নিজেও জানেন, এবং তার কথায় মাঝে মধ্যে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমাকে তোমরা ছেড়ে দাও, মানে ছেড়ে দাও, আমাকে কেঁদে যাচ্ছি, মানে নির্বাচন দ্রুত করে পালাতে পারলেই আমার জন্য। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক মন্ডলী, এই সম্পর্কে নতুন করে আমি কিছুই বলতে চাই না, আশা করতেছি অনেক কিছু আজকের এই ভিডিওতে জানতে পারলেন। প্রিয় দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। এরই মধ্যে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুনতে পারলেন যে শেখ হাসিনা কিভাবে ক্ষমতা ফিরে আসতেছেন, আওয়ামী লীগ হঠাৎ করে কেন এতটা শক্তিশালী হলো, এইদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের পতন কিভাবে হতে চলেছে, বিএনপি কোন পথে হাঁটতেছেন, বিএনপি কার দেখানো পথে হাঁটতেছেন, সেনাপ্রধানের কর্মকাণ্ড নিয়ে সেনাপ্রধান এখন কি কি করতেছেন। দর্শক, এইসব সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুনতে পারলেন। তো এইসব সম্পর্কে আপনারা যদি কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।